নিবেদন করছেন ওশিয়া হার্বালস ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সফল ক্যারিয়ারের শেয়ার ঠিকানা সহযোগী নিবেদন বিড়লা সামনাথ সিমেন্ট আব জলদি সে মজবুত এবং অদ্রিজা জুয়েলারি কালেকশন এক সোনালী রূপকথা। ভোটের ঘন্টা বেজে গেছে, চারিদিকে সাজো সাজো রব, লাল সবুজ গেরুয়া ফেস্টুনে পুরো শহর ছয়লাভ। এখন যেখানে দাঁড়িয়ে এটা দমদম লোকসভা কেন্দ্র। লোকসভা কেন্দ্র দমদম। 2014 সালের লোকসভা নির্বাচনে দমদম কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়, বিজেপি প্রার্থী তপন শিকদার, সিপিএম প্রার্থী অসীম দাশগুপ্ত, কংগ্রেস প্রার্থী ধনঞ্জয় মৈত্র। দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল খড়দহ, পানিহাটি, দমদম উত্তর, কামারহাটি, বরানগর, রাজারহাট, গোপালপুর। লোকসভা নির্বাচন 2009-এ দমদম কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল 12,12,220। তৃণমূল প্রার্থী সৌগত রায় পেয়েছিলেন 4,58,988টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অমিতাভ নন্দী পেয়েছিলেন 4,38,510টি ভোট। চলুন ভালো করে ঘুরে দেখি অঞ্চলটা, কথা বলি সাধারণ মানুষের সঙ্গে। তারা কি ভাবছে, কি চাইছেন, ঠিক কী ভেবে তারা ভোটটা দিতে যাবেন। তার সঙ্গে কথা বলি প্রার্থীদের সঙ্গে, তারা এবার কী প্রতিশ্রুতি দিচ্ছেন, সব মিলিয়ে কি চলছে ঠিক এখানে। আসুন ঘুরে দেখি। দাদা, কতদিনের দোকান? দোকান 50 বছর প্রায়। 50 বছরের দোকান বলেন কি? হ্যাঁ, আপনি এখানে ক বছর আছেন? আমি 10 বছর আছি। কিরম বুঝছেন অঞ্চল, কিরকম লোকজন, কিরম আছে? হ্যাঁ, অঞ্চল ঠিক আছে। ঠিক আছে, কি চাইছেন যারা দাঁড়াচ্ছেন ভোটে বা জিতে আসবেন তাদের কাছে কি চাইছেন? জিনিসপত্রের দাম টাম একটু কম টম হয়, তো গ্যাসের দাম টাম। স্কুল কলেজের কি পড়াশোনার কি অবস্থা এখানে? পড়াশোনার অবস্থা এখন খুব খারাপ। খুব খারাপ কেন? রাজনীতি ঢুকে গেছে সব জায়গাতে। আমরা ছাত্রছাত্রীরা যখন রাজনীতি করতে নামি, আমাদের তখন বলা হয় যে ছাত্ররা রাজনীতি করলে নাকি পড়াশোনার ক্ষতি হয়। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, দেখুন, যেভাবে আমাদের পড়াশোনা, আমাদের এডুকেশনকে রাজনীতি নিয়ন্ত্রণ করছে, আমাদেরও কিছুটা উচিত রাজনীতিকে নিয়ন্ত্রণ করা। কেমন আছেন? আছি মোটামুটি। খুব গরম না? হ্যাঁ, গরম, পায়ে ব্যথা। যাবেন তো গরমে ভোট দিতে? যাবেন তো? না গেলে উপায় কি? তো ভোট যখন দেবেন গরমের মধ্যে পায়ে ব্যথা নিয়ে, তাহলে যাকে ভোট দেবেন তার কাছে কি আশা, আপনার কি প্রত্যাশা? আমার প্রত্যাশা আমার রাস্তাঘাট, জল এইসব ভালো দেবে। এখানে আমরা রাস্তাঘাট, জল দেখতে পাচ্ছি, তো আর কি দেবে? ভালো জল দেবে, যে ঘোলা জল দিচ্ছে, স্নান করতে পারছি না, খেতে পারছি না। ভোট দেবেন? অবশ্যই দেব, আমাদের বাচ্চাদের ফিউচার আছে। ঠিক আপনার কেন্দ্রে যে বাচ্চা বড় হচ্ছে তার ভালো থাকার জন্য কি দরকার বলে আপনার মনে হয়? একটা ভালো পরিবেশের দরকার, একটা ভালো শিক্ষার দরকার। এগুলোই তো মেনলি দেখে নাকি। যখন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন একজন বামপন্থী প্রার্থী আমাদের মতো তার কাছে, এটা আপনি আপনার চোখ দিয়ে দেখুন। আমরা এখন থেকে প্রায় 26 দিন আগে যখন বরানগরে এইরকম পথ পরিক্রমা শুরু করি, তখন মনের মধ্যে একটা চিন্তা ছিল না তা নয়, কিন্তু রাস্তায় পা দিয়ে দেখলাম মানুষ বেরিয়ে আসছেন, ভয় ভীতি ভেঙে বেরিয়ে আসছেন, একটা বার্তা দিচ্ছেন যে আমরা আবার ফিরে আসছি। এইটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভালো লাগাটা তার থেকেই জন্ম নিচ্ছে। যারা যেই আসুক আর কি, মানে পাড়ায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এইটুকুই। এর চেয়ে বেশি আর কি আমার কিছু চাহিদা নেই, কারণ এরা কাজ বা চাকরি বাকরি কিছু দিতে পারবে না কোনোদিন, নিজেরটা নিজে জোগাড় করতে হবে। তো শান্তি শৃঙ্খলা আপনি কি এখন একটু কম মনে হচ্ছে এখানে আছে? অবশ্যই কম। একটা পরিবর্তন তো এসছে ঠিকই, হ্যাঁ, সেই পরিবর্তনটা আমরা পরিবর্তনের মতোই চাই, মানে যেটা মুখে আর কাজের যেন দুটো সমতা থাকে, এটা আমরা চাইছি। আমরা চাইছি না শুধু মুখের পরিবর্তন। কোথায় কোথায় সমতা নেই বলে মনে হচ্ছে? শিক্ষা ব্যবস্থা তো খুবই খারাপ অবস্থা, এইগুলো মানে সবচেয়ে ব্যথিত করছে আমাদের। একটু দাঁড় করাচ্ছি আপনাকে, একটু বিরক্ত করছি। ভোট দেবেন নিশ্চয়ই? হ্যাঁ, ভোটটা নিশ্চয়ই। কি আশা করে ভোট দেবেন?
সব থেকে মেন হচ্ছে আমাদের মেয়েদেরকে, আমরা মেয়েরা যাতে রাস্তাঘাটে যাতে ভালোভাবে চলতে পারি, যাতে স্বাধীনভাবে চলতে পারি, কেউ যেন আমরা আটকাতে না পারে এবং যাতে কোনো বাধা না হয়, সে রাত্রি 10টা হোক আর 1টা হোক। আজকাল যা দেশের অবস্থা হয়েছে সব কিছু খুলে বলাও তো সম্ভব না। মানুষ রাস্তাঘাটে বেরোতে হয়তো আমি কোনো একটা কথা, নিজের মনের কথা হয়তো সবার সামনে খুলে বললাম, সেটা হয়তো পরবর্তী ক্ষেত্রে আমার বিপদের আশঙ্কা হয়ে দাঁড়ায়। যেইভাবে আমাদের এখানে মেয়েরা নির্যাতিত হচ্ছে সেটা আমরা চাই না, শান্তিতে থাকবো আর মেয়েদের সম্মান চাই। এই অঞ্চলে যাতায়াত করতে কোনো অসুবিধা হয়? না না না, একদম না, আমাদের অঞ্চল ভীষণ ভালো। কি প্রত্যাশা আপনার, কি চাইছেন, কি হলে ভালো হয়? রাস্তাঘাট, জল সবকিছুই ভালো হওয়া দরকার। রাস্তাঘাট তো আছে, দেখতে পাচ্ছি আমরা, তাহলে তাহলে মানে কি অসুবিধাটা কোথায়? অসুবিধা এই বর্ষাকালে জল ফল জমে মানুষজনের খুব অসুবিধা হয়, গাড়ি ঘোড়া চলতেও খুব কষ্ট হয়, তখন বাচ্চা নিয়েও খুব চলতে হয়, বাড়ি ঘর ধরে নর্দমায় জল জমে গিয়ে তখন বাড়ি ঘর ধরে জল ঢুকে যায়। আমাদের এখানকার রাস্তাঘাটের যে বেয়াল দশা সেটাকে যদি ভালো করা হয় তাহলে আমরা আরও বেশি, আর শিক্ষার দিক দিয়ে আরও আমাদের স্কুলের কলেজ, যদি এখানে একটা কলেজ করা হতো। জলের একটা প্রবলেম ছিল, সুরা হচ্ছে, আর একটু বাকি আছে, হয়ে যাবে। জলটা খুব সুরা আর অসুবিধা ছিল। আপনি এই আশেপাশে উন্নয়নের যে জিনিসগুলো দেখছেন তার 80% বেশি কাজ আমাদের সময় হয়ে গেছে, আর আরেকটু বেশি অংশ আমাদের সময় অনুমোদিত হয়েছে। তারপরে এরা কিছু করেছেন, কিছু করেননি। আমাদের জলের প্রবলেম ছিল, সেটা কেন্দ্রীয় সরকারের টাকায় যে জল প্রকল্পটা চালু হয়েছে রিসেন্টলি, তাদের জলের প্রবলেমটা অনেকটাই আমাদের মিটে গেছে বা সলভ হয়ে গেছে। সবাই কি ভালো খাবার জল পাচ্ছে এখন? অবশ্যই এখন পাচ্ছি ভালো খাবার জল। একটা রাস্তা আমাদের খারাপ নেই, ভীষণভাবে কাজ হয়েছে, 24 ঘন্টা জল পাচ্ছি। পঞ্চায়েত অফিস খুব অবস্থা খারাপ ছিল, সেটাও মানে সুইমিং পুল থেকে আরম্ভ করে সব হয়েছে। এই যে এই রাস্তাটাই দেখুন না, এই রাস্তাটার অবস্থা কীরকম, এই রাস্তাটা একটুখানি ভালো হবে, এই এলাকাগুলো ভালো হবে, কয়েকটা বাড়িঘর সবাইকে দেবে, পুকুরের ঘাটটারও অবস্থা খারাপ, পুকুরের ঘাট ফাট ঠিক করবে, এই যা যা একটা মানুষের জন্য যা যা দরকার সাধারণভাবে চলতে হবে। আমার সাংসদ তহবিলে বরাদ্দ ছিল 19 কোটি টাকা, সেটা আগের সাংসদ খরচ করেনি, আরও 1 কোটি টাকা পেয়েছিলাম, 20 কোটি, আর ইন্টারেস্টে পেয়েছি 57 লক্ষ টাকা। এই পুরো টাকাটাই আমি খরচ করেছি। আমি সবচেয়ে বেশি খরচ করেছি শিক্ষা প্রতিষ্ঠানে, বেশিরভাগ কলেজকেই টাকা দিয়েছি, যেমন দমদম মতিঝিল কলেজে 15 লক্ষ টাকা, বা ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে 15 লক্ষ টাকা। এইরকম বেশিরভাগ স্কুল যারা আমার কাছে টাকা চেয়েছে তাদেরকে টাকা দিয়েছি, তার কারণ স্কুলগুলোর পরিকাঠামো অত্যন্ত খারাপ। আরেকটা আমি করেছি, আপনি যেতে যেতে দেখবেন, অনেক কটা বাস স্ট্যান্ড করেছি, এবং আমার এলাকায় যেসব বস্তি এলাকা সেই সব জায়গায় আমি বায়ো টয়লেট করেছি। যতগুলি উন্নয়নমূলক কাজ সেগুলো তো শুরু হয়েছে প্রায় 20 বছর ধরে। আপনি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন বা যে বিদ্যুৎ দেখছেন, পানীয় জলের যে প্রকল্প, আমার তো মনেই পড়ছে উত্তর দমদম, দমদম এবং দক্ষিণ দমদম নিয়ে প্রকল্পটি 2009 সালে, আমরা তখন রাজ্য সরকারে আছি, এটার নাম হচ্ছে JNNURM প্রকল্প, তা রাজ্য সরকারের অংশ থাকে, কেন্দ্রের থাকে পুরসভা, তখনই তো এটা আমরা অনুমোদন করে কাজ শুরু করেছিলাম। দমদমের একটা বড় সমস্যা হচ্ছে এই খালের সমস্যা। এতগুলি খাল রয়েছে যেখানে 4 দিন 5 দিন বৃষ্টি হতে পারে, নোংরা জলে সমস্ত শহরের ভেতরে ঢুকে যায়। হ্যাঁ, তিনি না ওই কাজ করেন, মানে 2-4 দিন মেশিন জলে নামিয়ে লোককে দেখিয়ে দিলেন যে আমি কাজ করছি, কাজ কিছুই হলো না। আমি যখন এমপি ছিলাম তখন এখানে কয়েকশো কোটি টাকা দেওয়া হয়েছিল এই খাল সংস্কারের জন্য। দমদম সেন্ট্রাল জেল, তার পাশ দিয়ে যাচ্ছি, সকাল থেকে ঘুরছি দমদম লোকসভা কেন্দ্রের আনাচে কানাচে, প্রচুর লোকের সাথে কথা বলছি, যেহেতু সামনেই ভোট, বোঝাই যাচ্ছে লোকের প্রচুর প্রত্যাশা। আগেরবারও তারা ভোট দিয়েছেন, অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, তার কতটা পূরণ হয়েছে কতটা হয়নি সেগুলো নিয়ে তারা বলছেন। ঠিক আক্ষরিক অর্থে এই নির্বাচনের আগে এই লোকসভা কেন্দ্রের ভোটাররা ঠিক কী ভাবছেন তাই নিয়ে কথা বলবো এলাকার মানুষের সঙ্গে। চলুন। সবচেয়ে বেশি দরকার আমাদের মেয়েদের নিরাপত্তাটা। আপনার অঞ্চলের মেয়েরা কি নিরাপদ নয় বলে মনে হয়? কেন এই কথাটা বারবার সবাই বলছেন আপনারা? বিভিন্ন রকম ঘটনা ঘটছে,
হ্যাঁ, কিছুদিন আগে দুর্গানগরেও একটা ঘটনা ঘটেছে, কারণ রাত 10টার পরে মেয়েরা স্বাধীনভাবে বাইরে বেরোতে পারে না, এমনকি টিউটরের কাছ থেকে পড়েও বাড়িতে আসতে পারে না। না, সেরকম তো এখানে শান্তি মানে আছে আমাদের এই দুর্গানগরে, মানে অন্য জায়গার তুলনায়। মানে এখানে মেয়েরা রাত্রিরে অনেক রাত্রিরে বেরোলেও কোনো অসুবিধে নেই। অতীতে আমরা যেটা দেখেছি, আমরা রাত্রির 11টা, 11:30, 12টাতেও মানে নিশ্চিন্তে রাস্তা দিয়ে হাঁটতে পেরেছি, কিন্তু আজকে 10টার পরও ভাবি না যে রাস্তায় নিশ্চিন্তে বেরোতে পারবো। এই ব্যাপারটা রয়েছে, মানে এত উচ্ছৃঙ্খল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা যদি একটু নিয়ন্ত্রণে আসে আমাদের মানে ভালো হবে। আমরা চাইছি যে সরকারই আসুক না কেন, সেই সরকার যেন এইগুলো একটু দেখেন। আগে যে অশান্তির একটা বাতাবরণ ছিল দমদমের বুকে, এখন সেই জায়গাটা অনেকটা শান্তি হয়েছে। দমদমে সে আগে কথায় কথায় মার্ডার বা যে জিনিসগুলো ঘটতো, এখন কিন্তু সেই জিনিসটা এখানে নেই। আমি এক কথায় বলবো, গত 2.5 বছর পশ্চিমবাংলার আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, প্রত্যেকটা প্রতিশ্রুতিতে ব্যর্থ। সকাল থেকে প্রচুর ঘুরছি, গলা একেবারে শুকিয়ে গেছে, গলায় আর ডাবের জল না ঢাললেই নয়। দাদা একটু শ্বাস চাই না, মিষ্টি জলের ডাব দিন তো কেটে। এই সময় সুস্থ থাকার একমাত্র টোটকা। যেসব কারখানাটা কেন বন্ধ হয়ে গেল, প্রায় 5 মাস বেতন পাচ্ছেন, এটা একটা এখানে বড় বিষয়। ডাকবাগ কারখানাটা কেন হঠাৎ পানিহাটিতে বন্ধ হয়ে গেল, কেন অর্ডারটা বন্ধ হলো, কেন ডাকবাগ যার অর্ডার থাকে সেটা হঠাৎ থেমে গেল কেন, এটা দিয়ে মানুষের অভিযোগ আছে। যে কয়টি শিল্পের সাথে সৌগত রায় যুক্ত, অর্থাৎ ইউনিয়নের প্রেসিডেন্ট অথবা সেক্রেটারি যেখানে যেখানে, সে কটা শিল্পেরই তিনি 12 বাজিয়ে দিয়েছেন মোটামুটি। আমি সাংসদ হবার পর কোনো কারখানা পার্মানেন্টলি বন্ধ বা লকআউট হয়নি। ডাকবাগ কোম্পানির দুরবস্থা। আজকে গ্রামোফোন কোম্পানি 2400 লোক কাজ করতে, এখন 149 জন কাজ করে। ডাকবাগের 500 শ্রমিক তারা লাইনে দাঁড়িয়ে লঙ্গরখানার থেকে রুটি আর খিচুড়ি নিচ্ছে, এমন দুরবস্থা। এটা অমানবিক ব্যাপার। অথচ এই কোম্পানিটা চলছে, ডাকবাগ কোম্পানি চলছে, বাইরের থেকে প্রোডাকশন করিয়ে বাইরে বিক্রি করাচ্ছে, অথচ তার যে 500 শ্রমিক, আজ তার দিকে তাকাবার সময় নেই সৌগতবাবু সেখানকার প্রেসিডেন্ট। কারখানা খোলাটা খুব ডাইসি, তার কারণ কারখানা আজকাল বন্ধ হলে যতক্ষণ আরেকটা মালিক এসে তার থেকে কিনে নিচ্ছে, খোলার ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। আমার এলাকায় বড় বড় রেলের যন্ত্র তৈরি করেন প্রতিষ্ঠান আছে, যেমন টেক্সম্যাকো, সেগুলোও বন্ধ হতে দেয়নি, বরং তারা যাতে অর্ডার পায় রেল থেকে তার জন্য তদবির করেছে। কেন টেক্সম্যাকোটা চলছে না? টেক্সম্যাকো রেলের অর্ডারে চিরকালই চড়ে, ওয়াগন তৈরি করে তারা। আমাদের সময় আমরা এরকম হলেই সরকার থেকে রেলের ওপর চাপ দিতাম, এখন তো রেলের সঙ্গে যুক্ত অনেকেই ছিলেন, আছেন। এই যেসব কোম্পানিতে 17,000 লোক কাজ করতো, যখন 5টায় ছুটি হতো তখন এই গেটটায় 3,500 লোক বেরোতো। ক্যান ইউ ইম্যাজিন? 3,500 লোক একটা গেট দিয়ে বেরোচ্ছে। বিভিন্ন গেট আছে, 28টা গেট। এইবার এগুলো তো আইডল পড়ে আছে, এত বড় স্ট্রাকচার রয়েছে, সব কিছু রয়েছে, কাজ নেই। 500 লোক আছে, তারা বসে থাকে আইডলি। একটু আগে শুনলাম যে এই গেটটা দিয়ে একসময় একসঙ্গে 3,500 লোক বেরোতেন, এখন 20-25 জন, তাও 5 মাস মাইনে নেই। আমি একজন জেসো কোম্পানি ওয়ার্কম্যান। আমি এখানে প্রায় 26 বছর কাজ করছি। যত লোক রিটায়ার্ড করে গেছেন 2010-এর পর থেকে, তারা কোনো মাইনে পিএফের টাকাও পায়নি, গ্র্যাচুইটির টাকাও পায়নি। এবং যেসব কোম্পানির ভেতরে এখন কোনো সিকিউরিটি বলে কিছু নেই। আমাদের যা পরিস্থিতি, যেসব কোম্পানি ওয়ার্কম্যানরা, আমার মনে হয় না যে এইবারে ভোট দেওয়ার মানসিকতা তাদের ভেতরে নেই। যেসব যেটা রেলের অর্ডারের সঙ্গে যুক্ত, কেউ দেখছেন না কেন? আমরা ঠিক করেছি চূড়ান্ত ঐক্যের ভিত্তিতেই দিল্লিতে বামপন্থী সাংসদরা গেলে আমরা কিছুটা জানি কী করে এই কাজগুলো করতে হয়, কী করে আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতে হয়। আমাদের এখানে আমরা দীর্ঘদিন ধরে আছি, আমার বাড়ি এখানে, জন্ম এখানে, কিন্তু আমরা দেখেছি যে অন্য ছোটো ছোটো জায়গাতেও ফ্লাইওভার আছে, এখানে যাতায়াতের পক্ষে, মানে যখন ট্রেনে, এখানে প্রচুর ট্রেন আছে, হ্যাঁ, আপ ডাউন প্রচুর হয়, কিন্তু এখানে যতগুলো গেট আছে প্রত্যেকটা গেটে, স্পেশালি স্কুল টাইম, অফিস টাইমে প্রচুর ভিড় হয় এবং অনেকে স্কুলে যেতে দেরি হয়ে যায়, অফিসে আসতে দেরি হয়ে যায়। ফ্লাইওভার নেই, এটা হচ্ছে দীর্ঘদিন ধরে অনেকে আশা দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এখানে কোনো ফ্লাইওভার করা হয়নি।
ধরুন এই কাছাকাছি যদি কেউ অসুস্থ হয়, খুব কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্র কোথায়? এখানে তো নেই, তা ক্যান্টনমেন্টে। সে তো অনেক দূর। হ্যাঁ, এমনি এখানে লোকাল যে ডাক্তার সেখানেই দেখে। আচ্ছা, আর এছাড়া পড়াশোনার কি অবস্থা? হ্যাঁ, অসুবিধা নেই, ভালো। সবাই পড়ার সুযোগ পাচ্ছে। আর রাস্তাঘাট, জলে একটু কষ্ট। সপ্তাহখানিক ধরে খুব অসুবিধা হচ্ছে আমাদের এখানে, ঘোলা জল। জলের ব্যবস্থা হচ্ছে যে একটা মিষ্টি পানীয় জল আমরা 24 ঘন্টা কিছুদিনে পাবো, তার জন্য তো ওদের একটা বিশাল অবদান, আর জলটা তো খুবই প্রয়োজনীয়। মেয়েদের যে শিক্ষা পজিশনও অনেক বেড়ে গেছে। মেয়েদের যে মেয়েরা যে একটা টাকা পাচ্ছে সরকার থেকে, এটাও তো মেয়েদের অভাব ছিল। মেয়েদের যে সরকারের থেকে এই যে ব্যবস্থাগুলো করছে, তাদের মেয়েদের অনেক উন্নতি হচ্ছে। মেয়েদের সাহায্য করলে পড়াশোনাটাও তো ভালো হয়। আজকে আপনারা ক্ষমতায় নেই, সরকারে নেই, আলাদা কি মনে হচ্ছে? যদি বলেন আরও একটু বেশি ভালো লাগছে, কারণ এখন যে মানুষ আমার কাছে আসছে সেটা তো শুধু আর্থিক চাওয়া পাওয়ার মাধ্যমে নয়। আমরা একবার হাঁটছিলাম, বয়স্কা মহিলা এলেন এবং খুব আন্তরিকভাবে বললেন, তুমি বাবা ফিরে এসো, তাহলে শান্তি আসবে। অসীম দাশগুপ্তর খুব ব্যক্তি হিসেবে ওয়েট থাকতে পারে, পণ্ডিত লোক তো, রাজনৈতিক কোনো ওয়েট নেই। তখন উনি তো কোনোদিন পার্টি করেনি। সিপিএমের লোকেরাই আর ভোট দিতে চাইছে না। যে ফিল্ড রিয়ালিটি যা দেখছি, তাতে দেখছি যে আমরা নিশ্চিতভাবে জিতবো, এতে কোনো সন্দেহ নেই। রাজনৈতিকভাবে উভয়ই আমার কাছে সমদূরত্ব বজায় রাখে। শুধু অসীম দাশগুপ্ত বা সৌগত রায় নয়, আরও একজন এখানে প্রতিদ্বন্দ্বী আছেন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী তপন শিকদার, যারা হিন্দুত্ববাদের নামে, সাম্প্রদায়িকতার নামে ভারতবর্ষকে ভেঙে টুকরো করে দিতে চাইছে। আমার কাছে তিনটে আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমি একটা গণতান্ত্রিক শালীনতা বজায় রাখি। যারা বিরোধী প্রার্থী হন তাদের আমি মর্যাদা দিই, কিন্তু তাদের সম্বন্ধে ব্যক্তিগত বক্তব্য রাখতে চাই না। প্রচারে অনেকে বাড়তি বলতে পারেন, কম বলতে পারেন, কিন্তু মানুষ তো অভিজ্ঞতায় জানেন। সারাদিন প্রচুর ঘুরলাম দমদম লোকসভা কেন্দ্রে, অসংখ্য মানুষের সঙ্গে কথা হলো, ভোট প্রার্থীদের সঙ্গে কথা হলো, অনেক কিছু জানলাম। অঞ্চলের একটা চিত্র মোটামুটি আমার কাছে পরিষ্কার হলো, আশা করছি আপনাদের কাছেও তাই। আজকে এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন তারকা চোখে তারকা কেন্দ্র, এবিপি আনন্দে। থ্যাংক ইউ। নিবেদন করছেন ওশিয়া হার্বালস ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, পাওয়ার্ড বাই সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, সফল ক্যারিয়ারের সেরা ঠিকানা। সহযোগী নিবেদক বিড়লা সামনাথ সিমেন্ট, আব জলদি সে মজবুত এবং অদ্রিজা জুয়েলারি কালেকশন, এক সোনালী রূপকথা।